রাও পরিবার সদ্য শিফট করেছে একটা বাড়িতে। সামনে বিশাল বড় এক বটগাছ। বাড়ির বাস্তু একদম পারফেক্ট। তবে কিছুদিন থাকার পর থেকেই তাদের ছেলেটা অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছে। সে সব সময় কাল্পনিক গল্প বানাতে থাকে। এমনকি বলে এই ঘরে নাকি তাদের ছাড়াও রয়েছে আরো 4 জন, যাদের শুধুমাত্র সেই দেখতে পায়। সবাই ভাবে সে মিথ্যে বলছে, কিন্তু এক রাতে হঠাৎ তাদের জীবনের সব সমীকরণ ওলট পালট হয়ে যায়। ঠিক কি হয়েছিল সেই রাতে? বাচ্চাটা কি সত্যি অন্য কাউকে দেখতে পেত, নাকি সবটাই ছিল তার ছেলে মানুষই? আজ বলছিলাম রাম গোপাল ভার্মার পরিচালিত হরর থ্রিলার মুভি বাস্তুশাস্ত্রের কথা। রাতের নিঝুম অন্ধকার। দীনেশ দুবে নামের মুম্বাইয়ের শহরতলির এক স্কুলকর্মী সবেমাত্র কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছে। হঠাৎ করে সে থামলো বাড়ির পাশে থাকা একটা বিশাল বটগাছের সামনে। শুনতে পেল গহীন অন্ধকার থেকে ভেসে আসছে এক মহিলার কান্না। খতিয়ে দেখার জন্য সাইকেল থেকে নেমে তার কাছে গেলে দেখে এইটা তার স্ত্রী। এমন সময় মনে হয় যে পিছন থেকে কেউ যেন হাওয়ার মতো ছুটে চলে যায়। পিছন ফিরতেই দেখে বটগাছের পাশে পড়ে রয়েছে একটা টেনিস বল। তখনই হঠাৎ জোর বাতাস বইতে শুরু করে এবং তার স্ত্রী হঠাৎ করে যেন উধাও হয়ে যায়। ব্যস্ত হয়ে তড়িঘড়ি আরেকটু এগোতেই দেখে তার সামনে দাঁড়িয়ে তার স্ত্রী। তবে পরক্ষণে ভয়ঙ্কর কিছু একটা দেখে দীনেশ পালাতে শুরু করলে শেষ রক্ষা হয় না। তার স্ত্রীর প্রেতাত্মা বট গাছের সামনেই তাকে শেষ করে দেয়। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। দীনেশের সেই বাড়িটা কেনার জন্য দেখতে এসছে রাইটার বিরাগ রাও আর গাইনোকোলজিস্ট ঝিলমিল নামের এক দম্পতি। বাড়ির সামনে অদ্ভুত আকৃতির বড় শুকনো বটগাছটা এখনো একইভাবে দাঁড়িয়ে, যেমনটা কয়েক বছর আগের ওই অভিশপ্ত রাতে ছিল। চারপাশের এলাকা পুরোপুরি ফাঁকা। দূর অব্দি জনবসতির চিহ্ন মাত্র নেই। বিরাগ আর ঝিলমিল বাড়িটা দেখে বুঝতে পারে ঘরের বাস্তুতে কোনো খুঁত নেই, সাথে দামটা প্রচন্ড সস্তা। তাই কিছু না ভেবে বাড়িটা কিনে নিয়ে পাকাপাকি ভাবে থাকতে শুরু করলো বিরাগ, ঝিলমিল, তাদের ছোট্ট ছেলে রোহন এবং ঝিলমিলের বোন রাধিকা। বিরাগ ঘরের নতুন নাম দিয়েছে শান্তিকুঞ্জ। ঘরের পাশে থাকা বটগাছে সে একটা দোলনাও লাগিয়েছে রোহনের খেলার জন্য। রাতে ঝিলমিল ও রাধিকা শান্তিকুঞ্জ নিজের মতন করে সাজাতে শুরু করলে হঠাৎ করেই বটগাছের দিকে জানলাটা খুলে গেলে দুজনেই অবাক হয়ে যায়, কারণ বাইরে বাতাসের চিহ্ন মাত্র নেই। তাহলে জানলাটা কিভাবে খুলল? ওদিকে রোহন খেলনা নিয়ে বারান্দায় খেলা করতে থাকলে আচমকা লক্ষ্য করে তার পাশে পড়ে রয়েছে একটা টেনিস বল। এই একই রকমের টেনিস বল সেদিন দীনেশও দেখতে পেয়েছিল। রোহন বলটা তার মাকে দেখালে ঝিলমিল সেটাকে পরিষ্কার করে রোহনকে দেয়। রাতে ছেলেকে রুমে ঘুম পাড়িয়ে ঝিলমিল বেরিয়ে গেলে রোহনের ঘরে টের পাওয়া যায় একটা ছায়া মূর্তির অস্তিত্ব। সে বল হাতে শুয়ে থাকা রোহনের পাশ দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। এই প্রথমবার রোহন তার ঘরে একা ঘুমাবে, তাই স্বভাবতই বিরাগ ও ঝিলমিল কিছুটা চিন্তা করতে থাকে। কিন্তু এত কম দামে একটা ভালো বাড়ি কেনার আনন্দে তারা সব ভুলে ভালো সময় কাটাতে থাকলে তাদের রুমের আলমারিটা হঠাৎ পড়ে যায়। যদিও ঝিলমিল ও বিরাগ ঠিক সময় মতো সরে গেলে তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু বাইরের বটগাছের দোলনায় ঝুলতে দেখা যায় একটা পিশাচকে। সে জোরে জোরে হাসতে থাকে। সাথে বাড়ির ডাইনিং রুমেও দেখা যায় একজন পুরুষের প্রেতাত্মার উপস্থিতি। অর্থাৎ দীনেশের এই ঘর ভুতুড়ে, আর তাই জন্যই বিরাগ এত কম দামে বাড়িটা কিনতে পেরেছিল, যদিও তারা এইসবের কিচ্ছু জানে না। পরের দিন সকালে ঝিলমিল রাধিকাকে তার কলেজে নামিয়ে দিয়ে চলে যায় হসপিটাল। অন্যদিকে শান্তিকুঞ্জে বিরাগ তার কাজ করার সময় রোহন গত রাতে কুড়িয়ে পাওয়া টেনিস বলটা নিয়ে খেলতে থাকলে হঠাৎ এক পর্যায়ে বলটা হাওয়ায় ভাসতে থাকে। রোহন তখনই দেখে ভয় পেয়ে বাবাকে বললে বিরাগ বলের দিকে তাকাতেই বলটা মাটিতে পড়ে যায়।
বিরাগ ভাবে কাজের মধ্যে ব্যস্ত থাকায় রোহন অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে বলে তার সাথে মজা করছিল। তাই সে তাকে বাইরে গিয়ে খেলতে বললে রোহন বাইরে দেখতে পায় একটা পুরনো ছোট্ট কাঠের ঘর। ঘরটাকে দেখে তার সামনে দাঁড়ালে হঠাৎ করেই ঘরের দরজা নিজে থেকে খুলে গেলে ঘরের ভিতরে ঢুকলে ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বিকেলে কলেজ ছুটির পর রাধিকা ও ঝিলমিল বাড়ি ফিরে তারা রোহনকে কোথাও খুঁজে না পেলে ঝিলমিলের নজর পড়ে কাঠের ঘরটার দিকে। কৌতূহলবশত ভিতরে গেলে দেখে মনে হয় যে রোহন সেখানে কারোর সাথে খেলছিল। ঝিলমিলের কি একটা অস্বস্তি বোধ হলে সে এই ঘরে কোনোদিন তাকে একা আসতে বারণ করলে রোহন বলে সে তো একা নেই, এখানে আরো লোক থাকে। তবে ঝিলমিল ভাবে সে হয়তো মজা করছে। রাতে ডিনারের সময় কারেন্ট গেলে ঝিলমিল মোমবাতি জ্বালানোর সময় ঘরের জানলাটা হঠাৎ করে খুলে যায় এবং সেটা বন্ধ করতে গেলে তখনই দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে সেই লোকটার আত্মা যে গাছটায় দোলনা লাগিয়েছে। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু কাউকে কিছু বলার আগেই কারেন্ট চলে এলে সেখানে আর কাউকেই দেখা যায় না। সে এই বিষয়টা বিরাগকে জানালে সে বলে যে এইটা তার মনের ভুল। পরের দিন সকালে ঝিলমিল হসপিটালে যাওয়ার জন্য রাধিকাকে নিয়ে বেরিয়ে যায়। আসলে প্রতিদিন ঝিলমিল প্রথমে রাধিকাকে কলেজ ছেড়ে তবেই হসপিটাল যায়। যাওয়ার সময় রাধিকা দিদিকে বলল আজ রাতে মলি নামের এক বন্ধুর বাড়িতে তার গ্রুপ স্টাডি আছে, তাই বাড়ি ফিরতে দেরি হবে। আসলে এই মলি হচ্ছে তার সিক্রেট বয়ফ্রেন্ড মুরুলি। তাদের সম্পর্কের কথা বাড়িতে জানে না, এই জন্য এত গোপনীয়তা। এমন সময় তাদের কথাবার্তার মাঝে একটা পাগল ঝিলমিলের গাড়ির পিছু নিয়ে তাকে গাড়ি থামাতে বললে তাকে এইভাবে আসতে দেখে ভয় পেয়ে গাড়ির স্পিড উল্টে আরো বাড়িয়ে দিল। পাগলটা তখন দূর থেকে চিৎকার করতে থাকে যে তার কথা না শুনলে তারা সবাই মারা যাবে। অন্যদিকে বাড়িতে বিরাগ তখন তার ডেস্কে কাজ নিয়ে ব্যস্ত, আর রোহন ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে। তখনই ওর মনে হয় কেউ যেন তার উপর নজর রাখছে। এমনকি বিরাগের ডেস্কের পিছনেও দেখা যায় সেই পিশাচকে। সে পিছন থেকে বিরাগের মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে বিরাগ ভাবে সে হয়তো ঘুমিয়ে গেছিল। এমন সময় সে বাইরে থেকে কথাবার্তার আওয়াজ শুনতে পেলে জানলা খুলে বিরাগ দেখে রোহন বটগাছের সামনে দাঁড়িয়ে নিজের মনে কথা বলে যাচ্ছে। যেন মনে হচ্ছে তার সামনে অদৃশ্য কেউ দাঁড়িয়ে, যাকে শুধুমাত্র রোহনই দেখতে পাচ্ছে। বিরাগ রোহনকে এই নিয়ে জিজ্ঞেস করলে বলল সে তো এখানে তার বন্ধুদের সাথে কথা বলছিল, যাদের নাম মনীষ ও জ্যোতি। তারা নাকি এই বটগাছের মাথায় থাকে। ঝিলমিল বাড়ি ফিরে বিরাগ তাকে মনীষ ও জ্যোতির ব্যাপারে জানালে ঝিলমিল ভাবে রোহন হয়তো মিথ্যা গল্প বানিয়ে তাদের অ্যাটেনশন চাইছে। রাতে মুরুলি রাধিকাকে শান্তিকুঞ্জের বাইরে একা ছেড়ে রেখে গেলে রাধিকা বটগাছ পেরিয়ে ঘরে ঢোকার সময় হঠাৎ তার পা পড়ে একটা ভাঙা লাল কাঁচের চুড়িতে। তখনই বটগাছ থেকে ভেসে আসে এক মহিলার কান্নার আওয়াজ। রাধিকা প্রচন্ড ভয় পেয়ে ঘরের দিকে দৌড়তে থাকলে পিশাচে এসে তার গলা টিপে ধরে। এই দৃশ্য দেখে রাধিকা পালিয়ে গেলে প্রথমে দীনেশ, তারপর মুরলির লাশ দেখতে পায়, কিন্তু পরক্ষণে নিজেকে আবার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। রাধিকা ভাবে হয়তো গাড়িতে তার চোখ লেগে গেছিল, আর তখন সে এই অদ্ভুত স্বপ্নটা দেখেছে। মুরলি তাকে শান্তিকুঞ্জে ছেড়ে চলে গেলে রাধিকা স্বপ্নের মতোই বটগাছ পেরিয়ে বাড়িতে ঢোকার সময় হঠাৎ লক্ষ্য করে মাটিতে পড়ে রয়েছে লাল রঙের ভাঙা কাঁচের চুড়ি। তবে সে চুড়ির টুকরোয় পা না দিয়ে দরজা দিকে ছুটতে থাকলে সে শুনতে পায় বটগাছের পাশ থেকে ছুটে আসছে একটা বিকট হাসির শব্দ। কেউ যেন তাকে তাড়া করছে। তবে একদম সঠিক সময় ঝিলমিল দরজা খুলে দিলে সে বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার সাথেই বাইরে সবকিছু অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। রাধিকা জানলা দিয়ে তাকিয়ে দেখে যে বাইরে যা কিছু ঘটছে তা কি সত্যি নাকি সবটাই তার কল্পনা। হয়তো আগের স্বপ্নের জন্য সে এত বেশি ভয় পেয়ে গেছিল। তবে রাধিকা বুঝতে পারে না তার সাথে যা হয়েছে সবই সত্যি, কারণ বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত আত্মারা। রাত 3টে নাগাদ ঝিলমিলের আচমকা ঘুম ভাঙলে সে রোহনের রুমে যায়।
তবে গোটা রুমে তাকে খুঁজে না পেলে ঝিলমিল বিরাগ ও রাধিকাকে ডেকে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলেও তারা রোহনকে কোথাও খুঁজে পায় না। অবশেষে ঝিলমিল জানলার দিকে তাকালে দেখে রাত 3টের সময় রোহন বটগাছের উপরে বসে কারোর সাথে গল্প করছে। রোহনকে জিজ্ঞেস করলে জানায় তার বন্ধু মানে মনীষ ও জ্যোতির রাতে ঘুম আসছিল না, তাই সে বটগাছে উঠেছিল তাদের সাথে গল্প করার জন্য। ঝিলমিল ও বিরাগ বুঝতে পারে তারা দুজনে রোহনকে ঠিকভাবে সময় দিতে পারছে না। এইখানে তার কোনো বন্ধু নেই, সে সবসময় একাই আপন মনে খেলে, তাই হয়তো রোহন একাকিত্ব থেকেই তার কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে। তাই এখন থেকে সব সময় রোহনের দেখাশোনা করার জন্য তারা পরের দিন রূপমা নামের পাশের গ্রামের একজন মহিলাকে কাজের লোক হিসেবে নিয়োগ করে। তবে সে আসলে একজন চোর। রোহনকে সামলানোর সময় সে প্রতিদিন ঘর থেকে ছোটখাটো জিনিস চুরি করতে থাকত এবং এইভাবে কয়েকদিন পর সে মনীষ ও জ্যোতির ব্যাপারও জানতে পারে। একদিন রূপমা রোহনকে খাবার দিয়ে পাশের রুম থেকে কয়েকটা জিনিস চুরি করে রোহনের রুমে ফিরে এলে দেখে যে রুমটা একটু আগেই পরিষ্কার করা ছিল সেটা এখন লন্ডভন্ড হয়ে গেছে। রোহন বলল যে সব মনীষ ও জ্যোতির কীর্তি, তবে রূপমা তার কথায় বিশ্বাস করে না। তার ধারণা বদমাস রোহন ইচ্ছাকৃতভাবে ঘর লন্ডভন্ড করেছে তার কাজ বাড়ানোর জন্য। রোহন খাটের নিচে দেখিয়ে বলে যে মনীষ আর জ্যোতি ওইখানে লুকিয়ে। রুকমা তার কথায় বিশ্বাস করে খাটের নিচে তাকাতেই মনীষের আত্মা রুকমাকে তাক করে একটা টেনিস বল ছুঁড়ে মারলে রুকমা আহত হয়। সে ভাবে যে ইচ্ছে করেই হয়তো রোহন এটা করেছে। অতঃপর সে ঝিলমিল আর বীরাকে রোহনের ব্যাপারে অভিযোগ জানালে ঝিলমিল তার থেকে বলটা কেড়ে নিলে রোহন বলে এইটা মনীষের এবং সেই রুকমাকে মেরেছে। তবে ঝিলমিল তার কথায় বিশ্বাস না করে বকাঝকা করলে রোহন মায়ের উপর রাগ করে রুমে এসে চাদর মুড়ি দিয়ে বসে থাকে। বিরাগ তার রাগ ভাঙানোর জন্য রোহনকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে কোনোভাবেই চাদরের ভিতর থেকে একবারের জন্যও বাইরে আসে না। তবে সে জানতো না যে চাদর মুড়ি দিয়ে রোহন নয়, বরং বসে ছিল মনীষ। রোহন তো এতক্ষণ বাথরুমে ছিল। পরের দিন ঝিলমিল রাধিকাকে কলেজ ছাড়তে যাওয়ার সময় আবার সেই পাগলটা তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে তারা যেন একবার তার কথা শুনে। সে সবই জানে, তারা যেন শান্তি কুঞ্জ থেকে এখনই চলে যায়। ঝিলমিল এইবারও তাকে দেখে গাড়ির স্পিড বাড়িয়ে দিলে পাগলটা অনেক দূর অব্দি তাদের গাড়ির পিছু করতে শুরু করে আর বারবার একটাই কথা বলে যে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। ওইদিকে রোহন এতক্ষণে জেনে গেছে যে রুকমা একজন চোর, সে তাকে একদিন ঘরে চুরি করতে দেখে ফেলেছে। তাই সে রোহনকে ভয় দেখিয়ে চুপ করানোর জন্য একদিন ঘরে কেউ না থাকলে রোহনকে রাস্তায় নিয়ে এসে তাকে ট্রাকের সামনে ধাক্কা দেওয়ার ভয় দেখায়। রাতে ঝিলমিল বাড়ি ফিরলে রোহন তাকে রুকমার চুরি করার স্বভাব ও তাকে ভয় দেখানোর ব্যাপারে বলে। যদিও সে তাকে এইবারও বিশ্বাস না করে ছেলেকেই বকাঝকা করলে রুকমাকে আজকের জন্য বাড়ি যেতে বলে। সে চুরি করা বেশ কয়েকটা জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পায় তার সামনে পড়ে আছে টেনিস বল, যেটা এতক্ষণ রোহনের কাছে ছিল। সে বলটা কুড়োতে যেতেই তখনই নির্জন রাস্তায় একটা দ্রুতগামী লরির ধাক্কায় তার মৃত্যু হয় এবং এরই সাথে বলটা নিজে থেকে গড়িয়ে ঘরের একটা আলমারির উপরে বসে থাকা মনীষের আত্মার কাছে চলে আসে। আসলে রুকমার শেষ হয়ে যাওয়ার পিছনে দীনেশের পুরো পরিবারের আত্মার হাত ছিল। পরের দিন রুকমারের মৃত্যুর খবর জানাতে ইন্সপেক্টর ভূপাল বিরাগের বাড়ি এসে তাদের রুকমার থেকে পাওয়া কয়েকটা চুরির জিনিস দেখায়, যার মধ্যে বেশ কয়েকটা ঝিলমিলের বাড়ির ছিল। সাথে একজন ট্রাক ড্রাইভার জানায় যে গতকাল বিকেলে রুকমা একজন বাচ্চাকে ট্রাকের সামনে এনে ভয় দেখাচ্ছিল। এতক্ষণে ঝিলমিল বুঝতে পারে রোহন এতদিন তাদের সত্যি বলছিল, তাই সে রোহনের থেকে ক্ষমা চেয়ে সোজা চলে যায় হসপিটাল। ওইদিকে বিরাগ তার ল্যাপটপ নিয়ে ডেস্কে কাজ করার সময় দেখা যায় তার পিছনে দাঁড়িয়ে রয়েছে দীনেশের আত্মা, আর তখনই তার ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়। এদিকে হসপিটালে ঝিলমিলের পিছু করে সেই পাগলটা এসে তাকে কিছু একটা ব্যাপারে সতর্ক করার চেষ্টা করলে তখনই সিকিউরিটি গার্ড এসে তাকে বের করে দেয়। তবে এরই সাথে ঘরে প্রেতাত্মার উপদ্রব আরো বাড়তে থাকলো। কখনো রাধিকা রান্না করার সময় রান্নাঘরে ঘুরে বেড়াতে থাকে দীনেশের আত্মা,
কখনো আবার রোহন দীনেশ ও তার স্ত্রীর আত্মাকে দেখতে পেত ঘরের বারান্দায় ঘুরতে। এক রাতে রাধিকার মনে হয় যে তার ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে সামনে থাকা জলের গ্লাসে পড়ছে। যদিও কিছুক্ষণ পরেই তা গায়েব হয়ে গেলে ঘরের বাল্ব নিজে থেকে দুলতে থাকে। এই পর্যায়ে তার মনে হয় রুমে সে ছাড়া আরো কেউ রয়েছে। এরই সাথে রোহন বাবা মাকে জানায় রাধিকার রুমে সে ছাড়া আরো কেউ আছে, একটা ব্যাটম্যান। যদিও ব্যাটম্যানটা কোনো আত্মা নয়, বরং ছিল রাধিকার বয়ফ্রেন্ড মুরুলি। রাধিকা তাকে দেখে প্রচন্ড খুশি হলে তখনই বিরাগ ও ঝিলমিল তার রুমে চলে আসলে মুরুলি খাটের নিচে লুকিয়ে যায়। তখন রাধিকার রুমে কাউকে দেখতে না পেয়ে ঝিলমিল ভাবে এইবারেও হয়তো রোহন ভুল দেখেছে। যদিও সে বারবার বলতে থাকে সে কিন্তু ব্যাডম্যান কি দেখেছিল, মানে দীনেশের আত্মাকে। সে এখনো রাধিকার ঘরের বাইরে দাঁড়িয়ে। বিরাগ আর ঝিলমিল ভাবে রোহনের মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে সবসময় অদৃশ্য মানুষদের কল্পনা করছে। এই জন্য পরের দিন সকালে বিরাগ ও ঝিলমিল একজন সাইকিয়াট্রিকের সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলে রোহন রাধিকাকে বলে যে এই ঘরে তারা ছাড়াও আরো 4 জন থাকে। তবে রাতে রাধিকারা ঘুমিয়ে পড়লে ওরা সারা বাড়ি ঘুরে বেড়ায়। তবে রাধিকাদের ব্যবহারে তারা সন্তুষ্ট নয়, এমনকি মনীষ ও জ্যোতির সাথেও এখন আর বন্ধুত্ব নেই। রাতে বিরাগ ও ঝিলমিল বাড়ি ফিরলে তারা ঠিক করে আজ সবাই মিলে রোহনের পছন্দের একটা কার্টুন ফিল্ম দেখতে যাবে সিনেমা হলে। তবে রাধিকার কার্টুন ফিল্ম ভালো না লাগায় সে তাদের সাথে যেতে চায় না। সবাই সিনেমা দেখতে বেরিয়ে গেলে ঘরে থাকলো শুধুমাত্র রাধিকা। এদিকে দিদি, জামাইবাবু কেউ না থাকায় সুযোগের সদ্ব্যবহার করতে সে বাড়িতে ডাকে তার বয়ফ্রেন্ড মুরলিকে। তবে দুজন ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় হঠাৎ মুরলি বিছানা থেকে উধাও হয়ে যায়। সে ভাবে মুরলি হয়তো তার সাথে লুকোচুরি খেলছে। সে তাকে খোঁজার জন্য বাইরে গেলে রাধিকা মুরলিকে কোথাও খুঁজে না পেলে তখনই তার সামনে দীনেশ ও তার পরিবারের আত্মা চলে আসলে আতঙ্কে এসে চিৎকার করে ওঠে। এর কিছুক্ষণ পর ঝিলমিল, বিরাগ ও রোহন বাড়ি ফিরলে তারা দেখে রাধিকার বিছানায় পড়ে রয়েছে মুরলির দেহ, আর বাইরে বট গাছে ঝুলছে রাধিকার নগ্ন দেহ। রাতে ইন্সপেক্টর ভূপাল এসে তাদের দেহ ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়। পরের দিন সে বিরাগকে জানায় মুরলি ও রাধিকার মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল। এবার হতে পারে তাদের প্রতি কারোর ক্ষোভ থাকায় এমনটা করেছে, কিন্তু রাধিকা বা মুরলির অবস্থা দেখে মনে হচ্ছে এটা কোনো সাইকোর কাজ। হয়তো এরপর সে বিরাগ বা ঝিলমিলের উপরও আক্রমণ করতে পারে। তাই ভূপাল শান্তিকুঞ্জের বাইরে দুজন অফিসারকে দায়িত্ব দেয় বিরাগের পরিবারের উপর সব সময় নজর রাখতে। এমন সময় ঝিলমিলের হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি ফোন এলে সে হসপিটালে রওনা। তবে সেইখানে পৌঁছানো মাত্রই সে পাগল ব্যক্তি পুনরায় হসপিটালে এসে ঝিলমিলকে কিছু বলার চেষ্টা করলে দুজন সিকিউরিটি গার্ড তাকে বের করতে চায়। পাগলটা এর পরেও অনবরত রাধিকা ও তার পরিবারের মৃত্যুর কথা বলতে থাকলে ঝিলমিলের মনে হয় নিশ্চয়ই শান্তিকুঞ্জ সম্পর্কে এই পাগলটা কিছু জানে। তাই সে গার্ডদের থামিয়ে তার সাথে কথা বলার জন্য রাজি হয়ে যায়। পাগলটা জানায় শান্তিকুঞ্জের সামনে যে বড় বট গাছটা রয়েছে ওর মধ্যে নাকি প্রেতাত্মার বাস। ওই গাছ অনেক মানুষকে খেয়েছে। এমন ভাবেই দীনেশ ও তার পুরো পরিবার শেষ হয়ে গেছিল। এছাড়াও দুজন বাচ্চা, মনীষ আর জ্যোতি। এই দুটো নাম শুনতে ঝিলমিলের লাগলো ঝটকা। এতক্ষণে তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। মানে এতদিন ধরে রোহন তাদের সত্যি কথাই বলছিল, ওই ঘরে তারা ছাড়াও আর কেউ আছে। হয়তো তাদের মধ্যে দুজন মনীষ ও জ্যোতির অতৃপ্ত আত্মা। তাই এক মুহূর্ত দেরি না করে সে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য রওনা দেয়। ওদিকে শান্তিকুঞ্জে বেড়ে চলেছে আত্মাদের উপদ্রব। দীনেশের পরিবারের আত্মা প্রথমে বিরাগকে নৃশংসভাবে শেষ করে দিলে তার চিৎকার শুনে বাইরে নজরদারি করা দুজন অফিসার ভিতরে এলে অশরীরীরা তাদেরকেও শেষ করে দেয়। এতক্ষণে ঝিলমিল বাড়ি ফিরলে সে বাড়ির মধ্যে কাউকে দেখতে না পেয়ে ইন্সপেক্টর ভূপালকে ফোন করে সবটা জানিয়ে তাকে যত দ্রুত সম্ভব শান্তিকুঞ্জে আসতে বলে উপরে রোহনকে খোঁজার জন্য সে চলে যায়। তবে উপরে রোহন নয়, তার জন্য অপেক্ষা করে বসেছিল রূপমার আত্মা। ঝিলমিল প্রচন্ড ভয় নিচে এলে দেখে
তার সামনে দাঁড়িয়ে মনীষ ও জ্যোতি। এমন সময় সে বাড়ির বাইরের কাঠের ঘরটা থেকে রোহনের চিৎকার শুনতে পেলে সেইখানে গিয়ে রোহনকে উদ্ধার করে বেরিয়ে আসতেই দেখে তার সামনে দাঁড়িয়ে দীনেশ, তার পরিবার, রাধিকা, রুকমা ও মুরলীর আত্মা। বিরাগ পিছন থেকে এসে তাদের আটকানোর চেষ্টা করলে ওই সুযোগে ঝিলমিল রোহনকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। কিন্তু তখনই সে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলে দেখে সেইখানে পড়ে রয়েছে বিরাগের দেহ, অর্থাৎ এতক্ষণ যাকে সে বিরাগ ভাবছিল সেইটা ওর আত্মা। এখন বিরাগের আত্মা ঝিলমিল ও রোহনকে শেষ করতে এগিয়ে এলে দেখে তাকে ঘিরে ধরেছে এই বাড়ির সকল অতৃপ্ত আত্মা। বিরাগ ঝিলমিল আর রোহনকে মারার চেষ্টা করলে এমন সময় সাহায্যের জন্য ইন্সপেক্টর ভূপাল এসে বিরাগকে গুলি করে, তবে উল্টে বিরাগ ভূপালকে জানলা দিয়ে নিচে ফেলে শেষ করে দেয়। তবে এই পরিস্থিতির মাঝে রোহন জ্ঞান হারিয়ে ফেলে। ঝিলমিল তাকে কোনো মতে কোলে তুলে গাড়ির দিকে এগোতে থাকলে দেখে ভূপালের আত্মা তাদের দিকেই এগিয়ে আসছে। ঝিলমিল কোনোভাবে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিরাগ এসে তাকে আটকে দিয়ে ঝিলমিলের গলা চেপে তাকে শেষ করার চেষ্টা করলে গাড়িটা শটান ধাক্কা খায় সেই অভিশপ্ত বট গাছটিতে। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ঝিলমিল রোহনকে নিয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সব অতৃপ্ত আত্মা তাদের শেষ করে দেওয়ার চেষ্টা করে। তখনই গাড়িটায় এক বিশাল বিস্ফোরণ হয়। এটা হওয়ার সাথেই গাছে আগুন ধরে গেলে সকল প্রেতাত্মা জ্বলে শেষ হয়ে গেলে ঝিলমিল ও রোহন কোনোভাবে এই যাত্রায় বেঁচে যায়। অর্থাৎ শুরু থেকে এই গাছটাই ছিল সমগ্র অশুভ শক্তির উৎস। তাই এখন যেহেতু সেটা পুড়ে গেছে, তাই হয়তো সকল অশুভ শক্তিরও বিনাশ হয়েছে। এরপর ঝিলিমিলের সোজা জ্ঞান ফিরল হসপিটালে। ওইদিকে বাড়িতে দেখা যায় সেই পাগলা অভিশপ্ত গাছটা নষ্ট হয়ে যাওয়ার খুশিতে গাছটার সামনে গিয়ে থুতু ফেলতে লাগলে তখনই গাছটা থেকে সেই পিশাচের হাত বেরিয়ে এসে তাকে শেষ করে দেয়। অর্থাৎ গাছটা এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। এদিকে হসপিটালে পুলিশ ঝিলমিলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনলেও সে কি বলবে ভেবে পায় না। হয়তো বললেও তার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু টুইস্ট এখনো বাকি আছে, কারণ তার কোলে থাকা রোহনের চোখ কালো হয়ে আসে ঠিক মনীষের মতোই। অর্থাৎ সে তখন অজ্ঞান ছিল না, সে আগেই মারা গেছে। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি বাস্তুশাস্ত্র। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং আমার সাথে কথা বলতে হলে সোশ্যাল মিডিয়ায় ফলো করো, যার লিংক ডেসক্রিপশনে রইল।